আষাঢ় মাসে শ্মশানঘাট। যারা ভূতে বিশ্বাস করেন না বা করতে চান না তাদের আজকে একটা সত্য ঘটনা শোনাবো। আমি সব সময় ঢাকা থেকে রাতে বাড়িতে যাই, কারণ ছুটি পাই কম। আবার চিন্তা করি রাতে চলে গেলে পরের দিন সকালটা বাসা থেকেই শুরু করা যাবে। ছাত্র অবস্থায় ক্লাস শেষ করেই রওনা হয়ে যেতাম। এখন অফিস শেষ করে সোজা মহাখালী, তারপর ময়মনসিংহ, হালুয়াঘাট, মোটামুটি 6 ঘন্টা। একদিন ক্লাস শেষ করে বাড়িতে রওনা হলাম। আমাদের বাজারে যেতে যেতে 12টা বেজে গেল। বাজারে গিয়ে দেখি সুভাষ, আমার বাল্য বন্ধু, আমাকে দেখেই বলল, আমরা তো প্রতিদিন রাতে কদমতলে আড্ডা মারি, তুই খেয়ে চলে আসিস। বাজারে আমার বাসা। বাসায় গিয়ে আম্মার সাথে দেখা করে কথা বলে খাওয়া শেষ করলাম। 1টার দিকে বাজারে গিয়ে কাউকে না পেয়ে ভাবলাম সবাই হয়তো চলে গেছে, তাই আমি 2টা সিগারেট কিনে কদমতলি রওনা হলাম। তখন আষাঢ় মাস, আকাশে চাঁদও আছে, কিন্তু আষাঢ়ে মেঘ এবং চাঁদের আলো দুটো মিলে একটা অদ্ভুত আলো আঁধারের খেলা খেলছে। এই কালো অন্ধকার আবার যেন ভরা পূর্ণিমা। একটা সিগারেট ধরিয়ে রাস্তায় হাঁটছি। কিছু সময় ভয় লাগছে, এমন রাতে একা হাঁটলে ভূত পেত্নীর কথা একটু বেশি মনে পড়ে। বনের ঘন জঙ্গল থেকে ঝিঝি পোকার শব্দ, একটা অদ্ভুত সুর যেন সৃষ্টি হচ্ছে, যে সুরে তালে তালে নিজেকে নিয়ে খুব হারিয়ে যেতে ইচ্ছে করে। মাঝে মাঝে গভীর জঙ্গল থেকে দু একটি কাক এর বেসুরা কণ্ঠে কা কা করছে। মনে হচ্ছে কোনো মাংসখোচ্চ রাক্ষস যেন কলিজা ছিঁড়ে নিয়ে যাচ্ছে। আমি কদমতলির কাছাকাছি যে জায়গায় শ্মশানঘাটটা, ঠিক সেই জায়গায় চলে আসলাম। ওইখান থেকে আমাদের যে জায়গায় বসে আড্ডা দেওয়ার কথা সেই জায়গাটা স্পষ্ট দেখা যাচ্ছে। আমি কাউকে দেখতে পেলাম না। মনের ভিতর একটা ভয় উঠলো। এই কারণে গভীর জঙ্গলে পাশ দিয়ে পিছনেও যেতে ইচ্ছে করছে না, কারণ এই জায়গা বাম দিকে অংশ নদী আর ডান দিকে খোলা মাঠ, যার দরুন গা শিরশিরে করে উঠলো। আমি সোজা কদমতলি গিয়ে একটা সিগারেট ধরিয়ে নদীর ঢেউ দেখছি। ভয়টা কাটানোর জন্য একটু জোর করেই যেন অন্যমনস্ক হয়ে যেতে চাইলাম। মাঝে মাঝে কয়েকটা কলা গাছ নদীতে ভেসে যাচ্ছে। দূর থেকে মনে হচ্ছে কোনো লাশ ভেসে যাচ্ছে, মৃত প্রাণীর গন্ধে বমি হওয়ার অবস্থা। হঠাৎ হঠাৎ একটি কান্নার শব্দ শুনতে পেলাম। ইয়ে ইয়ে ইয়ে। কিছুটা ভয় পেয়ে গেলাম। আমার কাছ থেকে হাত বিশেক দূরে ঠিক আমার বাম দিকে দেখি একটি ঘোমটা দেওয়া মহিলা বসে আছে, আর ওখান থেকেই কান্নার আওয়াজ আসছে। বয়ে বয়ে আমার আত্মা চলে যাওয়ার জোগায়। শরীর দিয়ে ঘামের মতো পানি বের হচ্ছে, যেন আমি কোনো ঝর্ণার নিচে দাঁড়িয়ে আছি। ডাকবো ডাকবো ভেবেও না ডেকে সোজা বাসার দিকে রওনা হলাম। বাসায় গিয়ে হাত মুখ ধুয়ে শুয়ে পড়লাম। পরের দিন সকালে মাকে সব ঘটনা খুলে বললে মা বলল, সুভাষ তো ময়মনসিংহে গিয়েছিল 3 দিন আগে, সে তো আসবে আরো পরে। আমি তো অবাক হয়ে সুভাষের চেহারা নিয়ে আমাকে বলেছিল কদমতলি যাওয়ার জন্য। শেষে মা বলেছিল তা ছিল একই রকম। 88 সালে বন্যার সময় নৌকা করে বরযাত্রীর বউ নিয়ে যাওয়ার সময় কদমতলি নৌকা ডুবে যায়। সবাই তীরে উঠলেও কোণে উঠতে পারেনি। সেই থেকে এমন মাঝে মাঝে কোণের কদমতলিতে দেখা যায়। তারপর মা বলল, তুই কদমতলির ওই দিকটাতে যাস নে বাবা, তোকে কোনো ক্ষতি করে ফেললে তারপর আমাদের কি হবে, এটা ভেবে ওদিন রাতে আমি শুয়ে পড়লাম। পরের দিন যেন আবারও কেউ আমাকে ডাকছে। তারপর আমি আবারও ওই শ্মশানঘাটের দিক দিয়ে যেতে নিয়েছি। তখন আবারও ওই কান্নার আওয়াজটা শুনতে পেলাম। তখন আমার গা আবারও শিউরে উঠলো। আমি সামনের দিকে দেখলেই দেখতে পেলাম ওই মহিলাটা আমাকে ডাকছে। তখন আমার মনে পড়ে গেল আগের দিনের কথা, যে আমি দৌড় দিতে যাব তখন মহিলাটা আমার সামনে এসে পড়ে। আমি তখনই জায়গায় অজ্ঞান হয়ে যাই। পরে কি হয়েছিল তা আমার মনে নাই। আমাকে কিছু লোক ধরে হাসপাতালে নিয়ে যায়। পরের দিন জ্ঞান ফেরার পর আমি জানতে পারি আমাকে নাকি শ্মশানঘাটের ওই জায়গা থেকে পাওয়া গেছে। তারপর আমি আমার মাকে আবারও সব ঘটনা খুলে বললাম।
তিনি বললেন, তোমাকে না যেতে নিষেধ করেছি, তুমি তারপরও কেন গেলা? তারপর আমি মাকে কিছু বলার আগেই ওই মহিলাটাকে আবারও দেখতে পেলাম। তখন আমি মাকে ডাকতে যাব, দেখলাম মহিলাটা আর নেই। কবিরাজ আমাকে কিছু তাবিজ দেয়, তারপর থেকে আমি আর ওই মহিলাটাকে দেখি না। এর গল্প এতটুকুই ছিল। কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের কোনো গল্প থেকে থাকলে তাও কমেন্ট করে যাবেন, আমি ওটা ভিডিওর মধ্যে দিয়ে দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।